দোস্ত আমার এই প্রবলেম, হ্যাঁ বস দোস্ত চলো তোমাকে বিরিয়ানি খাওয়াই, ঠিক আছে কিন্তু তোমার প্রবলেম না আমার চেম্বার আমার ক্লিনিকে আসো। এই প্রফেশনালিজম যখন দেখাতে পারবেন তখন বড় হোমিওপ্যাথ হতে পারবেন, নাহলে পারবেন না। এটা মাথায় রেখেন, আমার কথা অন্যভাবে কেউ নিয়েন না, খারাপ ভাবে নিয়েন না, প্রফেশনটাকে বড় করে নিয়ে যান। চেম্বার একদম ফিটফাট, টিনের চাল হয়েছে কোনো সমস্যা নাই, টিনের চালের উপর ফলস সিলিং দিয়ে দেন, মেঝা পাকা না কোনো সমস্যা নাই, কার্পেট দিয়ে দেন। চেম্বারে জুতা খুলে আসেন, যত বড় লাটের বেটা হন চেম্বারে জুতা খুলে আসেন। আপনি মসজিদে জুতা পরে গেছেন কখনো? ডেফিনেটলি কখনো যাননি। কেউ গেছেন এখানে মসজিদে জুতা পরে? আমার ধারণা কেউ মসজিদে জুতা পরে। মন্দিরে গেছেন? মন্দিরে জুতা পরে। তাহলে আপনার চেম্বারকে আপনি যদি ওই জায়গায় না নিয়ে যেতে পারেন, কিসের আপনি ডাক্তারি করবেন? তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমি খুব খারাপ কথা বললাম, খারাপ কথা বলতে পছন্দ করি না, আজকে মনে হলো যে এই বিষয়গুলো বলা দরকার। এগুলো আপনারা চেঞ্জ করবেন, সুন্দর করে র‍্যাক দিয়ে দিবেন, জুতা খুলেন, খুলে আসেন। এটা আমার জন্য পবিত্র জায়গা। ওইখানে আপনি যদি রিলিজিয়াসলি না হন তাহলে ডেফিনেটলি হবে না। হ্যাঁ নজরুল বলে ফেললাম, এগুলাকে মাইন্ডে নিয়েন না। দেখেন আপনাদের উন্নতি মানে আমার উন্নতি, আমার উন্নতি মানে আপনাদের উন্নতি। তো আমরা যদি আমাদের ক্লাসটাকে আপগ্রেড না করতে পারি, আমরা কিন্তু বড় হতে পারবো না। আমাদেরকে বড় হতে হবে, আমরা টপ হব, ইনশাল্লাহ আমরা টপ হবো এবং আমরা রাজত্ব করবো। ঠিক আছে, এই ইয়েটা আমাদের মধ্যে, এই গার্ড ফিলিংটাই আমাদের মধ্যে ইয়েটা থাকতে হবে, সাহসটা থাকতে হবে। তো যাক, আমি উল্টাপাল্টা বলে থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে খারাপ কিছু বলছি না, আপনাদের জন্যই বলছি। তো আজকে আমি আপনাদের সাথে আমি আপনাদেরকে কুইজ দিতে চাই না। এই আমার ক্লাস এই কয়দিন যা হলো সেই ক্লাসের উপর আমি কুইজ দিতে চাই না। আমি কয়েকটা রুব্রিক্স নিয়ে একটু আলোচনা করতে চাই এবং আমি কয়েকটা কেস বলতে চাই, যে কেসগুলো আপনারা ডিকোড করতে পারেন কিনা সেটাও আমরা একটু দেখতে চাই। ঠিক আছে, তো আমরা কি জানি কস্টিকাম কিসের মেডিসিন? সাধারণত যদি ক্লাসিক্যাল চিন্তা করি, ফার্স্ট যে বিষয়টা বলি তাহলে কি বলবো? কস্টিকাম কিসের মেডিসিন? হ্যাঁ প্যারালাইসিস কোর্স, হ্যাঁ প্যারালাইসিস, হ্যাঁ থ্যাংক ইউ। কস্টিকাম মানে প্যারালাইসিসের ইয়ে, কিন্তু এক শ্রেণীর ইয়েরা বুঝে থাকেন। তো প্যারালাইসিস নিয়ে কস্টিকামে অনেক কিছুই আছে। মাইন্ডের মধ্যে যখন প্যারালাইসিস ওয়ার্ডটা ঢুকে যায় তখন আমরা সেটা ফিজিক্যাল প্যারালাইসিসের থেকে কিন্তু মনের প্যারালাইসিস, মাইন্ডের প্যারালাইসিস, এটাকে আমরা বোঝার চেষ্টা করি, বুঝতে পারি। আমি এর আগেও আপনাদেরকে বিষয়গুলো বলেছি। তো প্যারালাইসিস নিয়ে খুবই কাছাকাছি তিনটা রুব্রিক্স আমাদের রেপার্টরিতে আছে। তার মধ্যে দুটা তো আপনারা ডেফিনেটলি কমপ্লিট রেপার্টরিতে অথবা সিনথেসিস রেপার্টরিতে পাবেন। তার মধ্যে একটা হলো ফেয়ার ডেথ অফ প্যারালাইসিস, ফেয়ার ডেথ অফ প্যারালাইসিস ডিউরিং, ফেয়ার ডেথ অফ প্যারালাইসিস ডিউরিং, একটু লিখে নেন। তারপরে উইপিং প্যারালাইসিস ডিউরিং, একটা করে মেডিসিন আছে উইপিং প্যারালাইসিস ডিউরিং। এইটা কমপ্লিট রেপার্টরিতে আছে হচ্ছে উইপিং টিয়ারফুল মুড জেনারেল প্যারালাইসিস ইন কস্টিকাম। এটা একদম সুপার গ্রেডে দেওয়া আছে, মানে 4 মার্ক পাওয়া। এরপরে একটা রুব্রিক্স হচ্ছে, এইটা আমরা পাবো, এটা কোন রেপার্টরিতে পাবো বলেন তো? ডিসপেয়ার প্যারালাইসিস ইন, টি দিয়ে দেওয়া আছে, এটা কিন্তু মাইন্ড বলে দেওয়া। পাঠক স্যার, পাঠকের মেসা করতেছে, হ্যাঁ মেলা পাঠক, পাঠক স্যারের রেপার্টরিতে এটা আছে নারের রেপার্টরি। নারও কিন্তু এইভাবে অ্যালফাবেটিক্যালি লিখে রাখে। একটু খাবা? নারের রেপার্টরির নাম কি? নারের রেপার্টরির নাম হচ্ছে রেপার্টরি অফ হেরিংস গাইডিং সিম্পটম অফ ম্যাট্রিমেডিকা বাই কেলভিন নার। আমি এটা নামটাও দিয়ে দিলাম, রেপার্টরি অফ হেরিংস গাইডিং সিম্পটমস অফ আওয়ার ম্যাট্রিমেডিকা বাই কেলভিন নার। কেলভিন নার হচ্ছে অনেক বড় মাপের ডাক্তার, অনেক বড় মাপের ডাক্তার ডেফিনেটলি, এবং কেলভিন নারের যে ইয়েগুলা সেগুলোকে খুব অথেন্টিক মনে করা হয়, খুবই অথেন্টিক মনে করা হয়। তো আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো, কারণ এই ধরনের পেশেন্ট আপনার কাছে অনেক আসবে। আপনারা যাতে এটাকে ডিকোড করতে পারেন এবং সুন্দর করে পেশেন্ট দেখতে পারেন, এই জন্য আজকে আমি চেষ্টা করছি এটাকে নিয়ে আসার। তো এই তিনটা রুব্রিক্সকে আমরা একই সাথে বোঝার চেষ্টা করবো, আলাদা আলাদা করে বুঝবো না। হ্যাঁ, তো শুরু করি। তো এই দেখেন, এই তিনটা রুব্রিক্সেই কিন্তু সিঙ্গেল মেডিসিন কস্টিকাম দেওয়া আছে। পরবর্তীতে হয়তো দুই একটা ঢুকলেও ঢুকতে পারে, কিন্তু আমি যে ভার্সন গুলো ইউজ করেছি সেই ভার্সন গুলোতে একটা করে মেডিসিন দেওয়া আছে এবং সে মেডিসিন হচ্ছে কস্টিকাম।
যদিও এই যে কমপ্লিট ল্যাবরেটরির পরের ভার্সনে 2-4টা একটু বেশি মেডিসিন ঢোকানো হয়ে গেছে। তো আমরা অত কিছু বাদ, আমরা কস্টিকামের অ্যাঙ্গেলে এই রুব্রিক্স গুলাকে বোঝার চেষ্টা করব। তো প্রথম যে কমন 3টা রুব্রিক্স এর মধ্যে যে ওয়ার্ড আছে সেটা হচ্ছে প্যারালাইসিস। আমি বানানটা দিয়ে দিয়েছি, প্যারালাইসিস। প্যারালাইসিস বা প্যারালাইটিক, না প্যারালাইসিস, প্যারালাইজ বলি আমরা, তাই না? প্যারালাইসিস তো বলি না, আমরা বলি প্যারালাইজ। প্যারালাইজ, প্যারালাইজ কি? প্যারালাইজ মানে কি? প্যারালাইজ বলতে আমরা কি বুঝি? ইন জেনারেল যদি আমরা সাধারণভাবে প্যারালাইসিস বলি তাহলে আমরা কি বুঝবো? ডিকশনারি মিনিং কি প্যারালাইসিসের? বলেন দেখি। পক্ষাঘাত, খুব সুন্দর। পঙ্গুত্ব, অসারতা, উদ্যমহীনতা, বোধ শক্তি লোপ, তাই না? এগুলো হলো প্যারালাইসিসের ডিকশনারি মিনিং। তো প্যারালাইসিস বা প্যারালাইজ এমন একটা স্থিতি যেখানে কোনো অসুস্থতা, কোনো একটা অসুস্থতা অথবা বিষক্রিয়া অথবা আঘাত পাওয়ার কারণে ব্যক্তির পুরো শরীরের অথবা শুধুমাত্র একটা অংশের সেন্সেশন অথবা মুভমেন্ট অথবা দুইটি ফাংশনের কাজই বন্ধ করে দেয়। বুঝতে পারলাম? খারাপ লাগে। কোন একটা স্থিতি, যেমন কোন একটা অসুস্থতা হতে পারে বা তাকে বিষ প্রয়োগ করা হয়েছে, সে বিষ প্রয়োগ মেডিসিনাল বিষও হতে পারে, অথবা কোন একটা আঘাত পাইছে, আঘাত পাওয়ার পরে হয়েছে কি কোন একটা ব্যক্তির পুরো শরীর, সারা শরীর অথবা কোন শরীরের একটা অংশ, হ্যাঁ একটা অংশের সেন্সেশন লোপ হয়ে গেছে, সেন্সেশন নাই, চিমটি মারলেও বোঝা যাচ্ছে না। আমরা চিমটি মারলে কি হয়, এখানে যে নিউরন থাকে, নিউরন ওই চিমটির সেন্সেশনটা আমাদেরকে এই নার্ভের মাধ্যমে ব্রেনে নিয়ে যায়, তাই না? অথবা কি হচ্ছে, সেন্সেশন থাকতেছে না অথবা মুভ করতে পারতেছে না, অথবা সেন্সেশনও চলে যাচ্ছে অথবা মুভমেন্ট, দুটো ফাংশনই নষ্ট করে দিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এটাকে আমরা সাধারণত কি বলি? প্যারালাইসিস বলি। ঠিক আছে? হাত দিয়ে কাজ করতে পারছি না, জিহ্বা নড়াতে পারতেছি না, কথা বন্ধ হয়ে যাচ্ছে, কারো কারো দেখা যাচ্ছে বাম পাশ অবশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারো কাছে কারো হচ্ছে ডান পাশ অকেজো হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কি, এটা কি প্যারালাইসিস? কত কত আছে নাকি? আপনার কি মনে হয়? ধরেন যে জিহ্বা নড়াতে পারছি না, আমরা মনে করি এটা প্যারালাইজড। হ্যাঁ, আমরা মনে করি, সাধারণভাবে আমরা মনে করি যে এটা প্যারালাইজ, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এই যে যখন মানুষের মধ্যে সেন্সেশন অথবা মুভমেন্টের এই দুটো ফাংশনই বন্ধ হয়ে যায়, তখন পেশেন্টের এফেক্টেড পার্টে কোনো অনুভূতি কাজ করে না, এই জন্য সে ওই জায়গায় তার মাসলকে যদি কমান্ড দেয় যে এটা মুভ করো, সে মুভ করতে পারে না। মানে পেশেন্ট চাইলেও এই প্যারালাইজড অংশ বা এই পক্ষাঘাত অংশ তার মনের মতন কাজ করে না, তার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারে না বা চলাফেরা করতে পারে না, তার পছন্দ অনুযায়ী কাজ করতে পারে না, তখন মূলত আমরা প্যারালাইসিস বলে থাকি। ঠিক আছে? মানে সাধারণ অবস্থায় ব্যক্তি কোনো অঙ্গ বা অনেক অঙ্গের কর্মক্ষমতা হারিয়ে ফেলা অবস্থাটাকে আমরা কিন্তু প্যারালাইসিস বলি। ঠিক আছে? আমরা যদি প্যারালাইসিসের কথা আমাদের মাথায় নিয়ে আসি, আমরা যদি চিন্তা করি, তাহলে মনে করবো যে হাত মনে কাজ করছে না, যে লুলা হয়ে যায় বলি না, কাজ করছে না, বা পা কাজ করছে না, অসাড় হয়ে গেছে, এরকম আমরা কিন্তু মনে করি। ঠিক আছে? তো এই রকম পরিস্থিতি দেখেন, আমরা কিন্তু সমাজে যেহেতু এটা মাইন্ডের মধ্যে আছে প্যারালাইসিস ওয়ার্ডটা, তাহলে আমাদেরকে মাইন্ডের অ্যাসপেক্টে বুঝতে হবে। দেখেন আমাদের সমাজেও কিন্তু এরকম পরিস্থিতি দেখা যায়। কিরকম দেখা যায়? দেখা যাচ্ছে লড়াই, ফ্যাসাদ, মারামারি, দেখা যাচ্ছে সরকারি দল বিরোধী দলের গ্যাঞ্জাম লেগেছে, ভাঙচুর চলছে, যত্রতত্র ধ্বংসলীলা চলছে, পুলিশ প্রশাসনের পরিস্থিতি আগের মতো নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। আপনি 5 আগস্টের কথা চিন্তা করেন, 4 আগস্টের কথা চিন্তা করেন, কি করছে সেনাবাহিনী নামে ফিল্ডে? কিছু করতে পারছে? কিছু করতে পারেনি। করতে কমেন্ট দিচ্ছে যে 1000 লাশ ফেলে দাও,
কোটি কোটি টাকার বস্তাকে বস্তা টাকা নিয়ে এসে বিভিন্ন বাহিনীর প্রধানকে রেখে বলা হয়েছে যে কতজন লাগে নিয়ে আসো, নিয়ে এসে একদম লাশের উপর না বয়ায় দাও, কি হয়েছে? কিছু হয়নি। তো তার মানে কি সে সময়ের কমান্ড প্রশাসনে কাজ করেনি, তাই না? আমরা ওই রকম পরিস্থিতিকে কি বলি? ওরকম পরিস্থিতিতে আহ সমাজ বিজ্ঞানীরা কি বলে, সিভিক্স যারা ইয়ে করে তারা কি বলে, তারা বলে হচ্ছে প্যারালাইজড প্রশাসন। প্রশাসন প্যারালাইজড হয়ে গেছে, পঙ্গু প্রশাসন বলে, তাই না? সরকারি মেশিন কাজ করছে না, চেইন অফ কমান্ড কাজ করছে না, তাহলে শৃঙ্খলা কিভাবে ফেরাবে, তাই না? এটা হলো আউট অফ বডি, আমরা প্যারালাইসিস কে এইভাবে ব্যবহার করতে পারি। বুঝতে পারলাম? এরপরের ওয়ার্ড আমরা যদি নিই তিনটা রুব্রিক্স এর মধ্যে, দেখেন ফেয়ার। ফেয়ার মানে কি? ফেয়ার কি? ফেয়ার মানে কি? হোয়াট ইজ ফেয়ার? ভয়। ফেয়ার মানে ভয়। ভয় কিসের হয়? ভয় কি নিয়ে হয়? ভবিষ্যতে পরে কোনো কিছু পরে। ঘটবে। কোন একটা স্পেসিফিক বিষয়ের ভয়। ভয় সবসময় একটা স্পেসিফিক বিষয়ের হয়, ঠিক আছে? এরপরের ওয়ার্ড হলো, আমরা যদি নিই প্রথম ইয়েতে আছে ডেড। ডেড মানে কি? এটা খুব ভালো করে বুঝেন, ডেডটা আপনাকে বুঝতে হবে, খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। ডেড মানে কি? মৃত্যু, তাই না? মৃত্যু হলে কি হয়? যখন আমি মরে যাই, আপনি মরে যাবেন, বা একটা ব্যক্তি মরে যায়, তখন কি হয় বলেন? মরে গেলে লাশ হয় স্যার। হ্যাঁ, লাশ। লাশ হয়ে যায়। লাশ হয়ে যায়, আচ্ছা লাশ, হ্যাঁ খুব সুন্দর বলছেন, লাশ হয়। লাশ হলে কি হয়? তাই বলি স্যার। সস্তা হয় স্যার, সস্তা হয়। হ্যাঁ বলেন বলেন। আমরা যখন মরে যাই তখন তো আমাদের অনুভূতি থাকে না স্যার। অনুভূতি থাকে না, আচ্ছা। আমরা তো আর কি হয়? লাশ হয়ে যায়। লাশটা খুব সুন্দর পছন্দ হয়েছে আমার। মরে গেলে আমরা লাশ হই। লাশ হওয়া মানে কি? লাশ হওয়া মানে আমার বডির যত কোনো ফাংশন আছে, কিছুই করার ক্ষমতা থাকবে না তার। হ্যাঁ, আমার যে ফাংশন আছে, আপনারা কথা শেষ করে মিউট হয়ে যাবেন, ঠিক আছে? তাই না সুবিধা হয়। আমার বারবার এই যে মিউট করাটা একটু খারাপ দেখে। মরে গেল, ডেড হয়ে গেল, মৃত্যু হলো, হয়ে ব্যক্তির সব ফাংশনিং পুরোপুরি বন্ধ হয়ে যায়, মানে একদম শেষ হয়ে যায়, একদম শেষ হয়ে যায়, কমপ্লিটলি। কমপ্লিটলি ভালো করে মনে রাখেন, ডেড হয়ে গেলে কমপ্লিটলি, পার্মানেন্টলি এবং ইররিভার্সিবলি, মানে আপনি তাকে ফিরে আনতে পারবেন না। একদম চান চলে গেছে, আপনি তাতে যতই লাইভ সাপোর্ট দেন আর প্রেসার দেন আর ইলেকট্রন চালান, সে কিন্তু আর ব্যাক করবে না। এই জন্যই মৃত্যুর পরে ব্যক্তিকে পুনরায় জীবিত করা যায় না। আল্লাহ করবেন, শেষ বিচারের দিনে করবেন, তাই না? আমাদের পুনরুত্থান কয়বার হবে? যাকে গেলা আলাদা হিসাব। মৃত্যুর পরে পুনরুত্থান যখন হবে সেটা আল্লাহ করবে, কিন্তু এখন যদি আপনি মরে যান, কোন ব্যাধি, কোন যন্ত্র, কোনো কিছু কি আপনাকে জীবিত করতে পারবে? পারবে না। তার মানে কি? এটা একটা ইররিভার্সিবল লাইফ। তাহলে ডেডের তিনটা শর্ত, একটা কি? কমপ্লিট, পার্মানেন্ট, আর হচ্ছে ইররিভার্সিবল। এটা নোট করে নেন। এরপরের ওয়ার্ড হচ্ছে উইপ। উইপিং। হোয়াট ইজ উইপিং? উইপিং মানে কি? উইপিং মানে, আমি উইপিং নিয়ে তো কিছু কথা বলেছি এর আগে। উইপিং মানে হচ্ছে, উইপিং বা উইপ মানে হচ্ছে কান্না করা, অশ্রু ঝরানো, নয়নে অশ্রু ঝরানো, তাই না? অশ্রু ঝরানো। যতক্ষণ ব্যক্তি তার ইমোশনকে কন্ট্রোল করে রাখতে পারে, ততক্ষণ সে সহজে উদাস হয়ে যায় না। ইমোশনকে খুব কন্ট্রোল করছে, খুব কন্ট্রোলড নেট্রামিউর, খুব কন্ট্রোলড ইগনেশিয়া, তাই না? খুব কন্ট্রোলড হয়ে আছে, ততক্ষণ কিন্তু তার চোখ দিয়ে আপনি পানি পাবেন না। খুব কন্ট্রোল, সে উদাসী হবে না। কিন্তু ব্যক্তি যখন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, তখন খুশিতে হোক অথবা দুঃখের কারণে হোক, চোখ দিয়ে কিন্তু অশ্রু ঝরা শুরু হয়ে যায়, চোখ দিয়ে কিন্তু পানি ঝরা শুরু হয়ে যায়, তাই না? আমরা দেখেছি না, অত্যন্ত খুশি হয়ে গেছে, আমার আমার ইয়ে ছিল না, আমি সামহাউ মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাবো, এটা আমার আশা ছিল না। কোন একটা সাবজেক্ট খারাপ হয়েছিল, যখন আমি মাস্টার্সে মানে ফার্স্ট ক্লাস পেলাম এবং প্লেস করলাম, হ্যাঁ, আমি ফার্স্ট ক্লাস পাওয়াতে ইয়া না, কিন্তু
প্রেস করার পরে আমার তো মনে হচ্ছে যে পুরা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এবং চোখ দিয়ে অনবরত পানি শুরু হয়েছে, মানে আমি আমার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারতেছি না। তাহলে খুশিতে হয় আর দুঃখে তো হয়, ধারা ঝরতে থাকে, ধারা শুরু হয়ে যায়। এই জন্য উইপিং কে এমন একটা স্থিতি বলা যায় যেখানে ব্যক্তির আবেগ অনুভূতি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, আউট অফ কন্ট্রোল, আবেগ অনুভূতি আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং ইমোশনাল ব্রেকডাউনের কারণে পেশেন্ট কান্না শুরু করে দেয়, চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, উইপিং এর ক্ষেত্রে এটা জরুরি না যে তার কান্নাটা বা তার অশ্রুটা অন্যের নজরে আসবে, চোখ দিয়ে যে পানি ঝরতেই থাকতে হবে অন্যরা দেখে ফেলবে, এটা কিন্তু জরুরি না। উইপিং বুঝতে পারলেন? আর কোনো ডাউট, কোনো কিছু বলার আছে? নাই, থাকলে বলে ফেলবেন। এরপরে হলো ডিসপেয়ার। ডিসপেয়ার কি, যেটা নারের রেপার্টরিতে আছে। ডিসপেয়ার মানে কি? ডিসপেয়ার মানে হচ্ছে হতাশ এবং নিরাশ হয়ে সব ধরনের আশা এবং প্রচেষ্টা ছেড়ে দাও। আমি হতাশ হয়ে গেছি, নিরাশ হয়ে গেছি, করবোই না কোনো কিছু, প্রচেষ্টা করা আমি ছেড়ে দিলাম। তো পেশেন্টের কাছে এরকমই মনে হয় সে সময় যে যতই চেষ্টা করা হোক না কেন তার কন্ডিশন আর কখনোই ভালো হবে না। এটা হলো ডিসপেয়ার। বুঝতে পারছেন? মেলা কিছু বুঝতে আর হবে না, বাদে বসে গেলাম। এটা হলো ডিসপেয়ার। তাহলে এই তিনটা রুব্রিক্স এর যদি আমি একসাথে লিটারাল মিনিং করি, তাহলে অস্টিকামের অ্যাঙ্গেলে যেহেতু করছি, তাহলে দাঁড়াবে যখন অস্টিকাম পেশেন্ট প্যারালাইসিস বা পক্ষাঘাত হয়, যখন অস্টিকাম পেশেন্টের প্যারালাইসিস বা পক্ষাঘাত হয় তখন তার মৃত্যু ভয় চলে আসে, সে কান্না শুরু করে দেয় এবং সে পুরোপুরি নিরাশ হয়ে যায়। এই তিনটা রুব্রিক্সকে যদি আমি এক লাইনে বলি তাহলে এটাই হয়। বুঝাতে পারলাম? অস্টিকাম পেশেন্ট যখন প্যারালাইজড হয়ে যায় তখন তার মধ্যে মৃত্যু ভয় চলে আসে, সে কান্না শুরু করে দেয় এবং সে পুরোপুরি নিরাশ হয়ে যায়। এটা হলো একদম লিটারাল মিনিং, মানে একদম শব্দগত মিনিং। কিন্তু এই রুব্রিক্স গুলোকে আমি যদি একটু সূক্ষ্মভাবে আপনাদেরকে বোঝাতে চাই, আমরা যদি একটু বুঝতে চাই সূক্ষ্মভাবে কি বলেছে আসলে, এই রুব্রিক্স এর মধ্যে আসলে কি কথা লুকায় আছে, রোগীর মধ্যে কি ফিলিংসটা থাকে, তখন আমরা এটা চিন্তা করতে পারি। এটা যদি ভাবি তাহলে তখন বলা যাবে অস্টিকাম পেশেন্টের লাইফে এমন সিচুয়েশন আসে যেখানে সে চেয়েও বা চাওয়া সত্ত্বেও সে কোনো ফিল করতে পারে না। আমি কি বোঝাতে পারলাম? একটু ঠান্ডা মাথায় বোঝেন। অস্টিকাম পেশেন্টের লাইফে এমন একটা সিচুয়েশন আসছে যেখানে সে চাচ্ছে কিন্তু সে কোনো ফিল করতে পারছে না। প্যারালাইজ মানে কি? প্যারালাইজ মানে সাথে ফিল, আমি বললাম নামনেস থাকবে, অনুভূতি থাকবে না, তার মানে ফিলিংস থাকবে না। সে চাচ্ছে কিন্তু সে ফিল করতে পারছে না, অথবা কোনো অ্যাক্টিভিটি করতে পারছে না। তখন তার কাছে মনে হয় যা কিছু সে করেছে, যা কিছু তার ছিল সেগুলো চিরতরে খতম হয়ে গেছে, চিরতরে শেষ হয়ে গেছে। এই কারণে পেশেন্ট উদাস হয়ে কান্না শুরু করে দেয়, হোপলেস হয়ে যায়, ডিসপেয়ারে চলে যায়। বুঝাতে পারলাম? খুব সূক্ষ্মভাবে বোঝেন, আমি উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো, তাহলে আপনারা এটাকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। উদাহরণ দিই তাহলে বুঝেন, ভালো করে শোনেন, কেসগুলা খুব মন দিয়ে শোনেন। এরকম কেস আপনাদের চেম্বারে অনেক আসবে। আমি প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি কি করে রুব্রিক্স নেওয়া যায় সেটাও শেখাবো, কি করে ইনডাইরেক্টলি নেওয়া যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো একটা পেশেন্ট আসছে, বৃদ্ধ, বয়স 65 বছরের মতন। আমাদের এখানে বিসিক আছে, বিসিক তো বোঝেন, ক্ষুদ্র কুটির শিল্প এলাকা। সেখানে তার একটা বড় ফ্যাক্টরি আছে, অনেক কর্মচারী, অনেক বড় ফ্যাক্টরি, বড় কর্মচারী আছে, মানে অনেকগুলো কর্মচারী আছে। তো 2 মাস আগে তার স্ট্রোক হয়েছিল। সে সময় তাকে হসপিটালে এমার্জেন্সিতে ভর্তি করায়, এমার্জেন্সি ম্যানেজমেন্ট করানো হয়, ট্রিটমেন্ট করানো হয়, কিন্তু আজও তার অনেক সমস্যা থেকে গেছে। এজন্য তার ফ্যামিলি মেম্বাররা তাকে সাথে করে আমাদের কাছে নিয়ে আসে। তো আমার প্রশ্ন ছিল যে, প্রথম প্রশ্ন এরকম, যখন প্যারালাইজড কেস যখন আপনি পাবেন তখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার জানা ওই সময় সে কোন স্ট্রেসের মধ্যে ছিল, ওই সময়
মেন্টাল প্রেসার, ওই সময় তার ডিপ্রেশন, ওই সময় হঠাৎ করে কি ঘটনা ঘটলো, এগুলো আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। তো আমি অত কিছু আপনাদেরকে বলতেছি না, আমাকে তো আর এসে সরাসরি কেস দেয়নি, অনেক কথা বলতে হয়েছে, তত বলতেছি না, যেগুলো প্রয়োজনে আমি সেটা বলতেছি। তো আমি তাকে প্রশ্ন করলাম যে 2 মাস আগে কি হয়েছিল। তো ফ্যামিলি মেম্বাররা বলছে যে সে সময় তার প্রেসার অনেক হাই হয়ে গেছিল, তারপরে তার স্ট্রোক করে এবং ডান সাইড ডান সাইড ডান সাইড তার প্যারালাইজড হয়ে যায়। তারপরে আমরা তাকে হসপিটালে ভর্তি করাই। সেখানে 20 দিনের মতন তাকে চিকিৎসা করানোর পরে কিছুটা উন্নতি হয়েছে। তো তারপরে আমরা রিলিজ নিয়ে আসি, কিন্তু আসার পর থেকে কথা ঠিক মতো বলতে পারছেন না, আড়ষ্টতা আছে। তো আবার হাঁটাতেও আড়ষ্টতা আছে। সরি। তো পেশেন্টকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আপনার, কি কি কষ্ট হচ্ছে। তো পেশেন্ট প্রথমেই বলছে, একদম ফার্স্ট তার কথা, ডাক্তার সাহেব আমি মরতে চাই না, আমি মরতে চাই না, যা কিছুই হোক না কেন আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচান। হ্যাঁ, এই প্যারালাইসিস এর কারণে আমার বিজনেস আমার ছেলেকে সামলাতে হচ্ছে, কিন্তু সে শুধু নিজের লাভটাই দেখে, কিন্তু আমি সব সময় আমার কর্মচারীদের খেয়াল রাখতাম। আমার ছেলে আমাকে বলে যে আমাদের যে মুনাফা হয় তুমি তার একটা অংশ বোনাস হিসাবে ওয়ার্কারদেরকে দাও, আমরা কেন দিব? আমার ছেলে আমাকে এই কথা বলে। তো ডাক্তার সাহেব আমি আমার ওয়ার্কারদেরকে সব সময় আমার পরিবারের অংশ বলে মনে করি, এজন্য প্রতি বছর আমি তাদেরকে বোনাস ও ইনসেনটিভ দিতাম। এখন আমার তাদের কথা চিন্তা হওয়া শুরু হয়েছে, আমি যদি মরে যাই তাহলে আমার পরে সেই ওয়ার্কার গুলোর এবং তাদের পরিবারের লোকজনের কি হবে। এবং সাথে সাথে আমি আমার ছেলের বিরুদ্ধেও কিছু বলতে পারছি না। আর এজন্য আমার ভয় লাগে, না জানি আমার ছেলের গোয়ার্তমির কারণে আমার বছরের পর বছর ধরে পরিশ্রম করে ইস্টাবলিশ করা বিজনেস না জানি শেষ হয়ে যায়। বিজনেস সেটআপ করে রেপুটেশন তৈরি করাটা এত সহজ না। আর একবার যদি কারো ভরসা আপনার উপর থেকে উঠে যায়, পরে ওই বিশ্বাস দ্বিতীয়বার অর্জন করাটা প্রায় অসম্ভব হয়ে যায়। তো এই বিষয়টা নিয়ে আমার ছেলের সাথে প্রায় কথা কাটাকাটি হয়, তখন আমার অনেক রাগ হয়, আমি ছেলেকে বদদুয়া দেওয়া শুরু করি, তার এরকম আচরণে বিজনেস বরবাদ হয়ে যাওয়ার আগেই যেন সে কোথাও যেয়ে মরে যায়। তো প্রতিষ্ঠানের ওয়ার্কারের সাথে আমি কোনো প্রকার অন্যায় অবিচার আজ পর্যন্ত করিনি এবং কখনোই বরদাস্ত করিনি, কিন্তু আমার বর্তমান কন্ডিশন আমাকে দুঃখী করে ফেলেছে। যদিও আমি ফ্যাক্টরি ইউনিয়ন লিডারকে বলেছি সে আর অন্য ওয়ার্কারদেরকে নিয়ে হায়ার কালো দাগ তো কমে গেছে, থাকে এই কালো কালো দাগ পড়ছে সেগুলো উঠে গেছে। তাদের কাছে যে এই বিষয়ে যাতে কমপ্লেন করে, যাতে আমার ছেলে একটা ভালো শিক্ষা পায়। তো ডাক্তার সাহেব আমার উচ্চ ব্লাড প্রেশারের কারণে লবণ এবং তেলযুক্ত খাবার ডাক্তার আমাকে খেতে একদমই নিষেধ করে দিয়েছে। আমি আমার পছন্দ মতন খাবারও খেতে পারি না, এই কেমন লাইফ। শরীরের এরকম অবস্থায় আমার পুরা কান্না পায়। তো আমি বললাম যে আপনি আপনার মন পছন্দ খাবার খেতে পারছেন না, কোথাও যেতে পারছেন না, হ্যাঁ, নিজের ছেলের ভুল কাজ থেকে বিরত থাকতে পারবেন না, ওটা মানে ফান হ্যাঁ, দেয় তাই এগুলা নিয়ে তো ইয়ে হচ্ছে। ভেবে দেখেন এরকম একটা কন্ডিশনে যে অর্ধেক পাইন দেয় অর্ধেকই মানে তিলে তিলে মানে বিসিকে যারা ওটা ব্যবসা এই দিয়ে করছে এত আপনারা ফান খেয়াল করে দেখবেন, আমরা আকিজের কথা জানি তাই না, ওইরকমই খুবই স্ট্রাগল করে কিন্তু এদেরকে উঠতে হয়েছে। অল্প থেকে ধীরে 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 তিলে 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 একদম মানে বড় ইন্ডাস্ট্রি করতে হয়। এই পার্সনের কি হয়েছে, পার্সন নিজের মনের মতন খাবার খেতে পারছে না, যেখানে ইচ্ছা যেতে পারতেছে না, নিজের প্রতিষ্ঠান সেখানে তার রুলিং করতে পারতেছে না, ছেলে অন্যায় কাজ করছে সেখান থেকে বিরত করতে পারতেছে না, এইরকম একটা কন্ডিশনে মনের মধ্যে চলছে। আনুপাতে তাকে তো প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তাকে বিভিন্ন ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে, ম্যানেজমেন্ট দিয়ে কি তাকে কিউর করতে পারবে? তার ভয়েস তো সে বলতে পারতেছে না, এখানে মুখের কথা আড়ষ্ট, তাদের জন্য কাজ করতে পারছে না, সে ঠিক মতো হাঁটতে, এই কারণে তার ডান সাইড ঠিক মতো ফাংশনিং করতেছে না। তো যতক্ষণ পর্যন্ত তার থট প্রসেসকে আপনি ঠিক না করতে পারবেন ততক্ষণ এরকম রোগী কিন্তু ভালো হয়ে ওঠার কোনো আশা নেই, হবে না। তো যাক, ফাইনালি পেশেন্ট বলছে যে ডাক্তার সাহেব আমার অ্যালোপ্যাথি
অ্যালোপ্যাথি চিকিৎসা চলছে, মানে আমি তো তাকে বলছিলাম যে অ্যালোপ্যাথি তো করতেছিলেন, সবই ঠিক আছে, হোমিও কেন খেতে আসলেন, এরকম একটা প্রশ্ন করছিলাম। তখন বলতেছে যে ডাক্তার সাহেব আমার তো অ্যালোপ্যাথি চিকিৎসা চলছে, কিন্তু সেরকম তো উন্নতি হয়েছে, কিন্তু এখন তার পরিবর্তন হচ্ছে না। এই জন্য আমি ঠিক করলাম যে হোমিওপ্যাথি, ভালো করে খেয়াল করেন রুগী কি বলছে। রুগী বলছে এই জন্য আমি চিন্তা করলাম হোমিওপ্যাথি ট্রাই করে দেখি না, এই চিকিৎসায় কি হয়। বুঝতে পারছেন আমি কেসটা বললাম? কারো কোনো বোঝার ঘাটতি আছে? খুব ছোট করে বললাম। এনিওয়ান বুঝতে পারেননি এরকম কেউ আছেন? এই কেসগুলো না বুঝলে কস্টিকাম সলভ করতে পারবেন না। কেউ কিছু বলবেন? অ্যানালাইসিস করেন দেখি। অ্যানালাইসিস করতে পারবেন? ছোট্ট করে সারাংশ বানাতে পারবেন কেসটাকে? এনিওয়ান? নোয়ান? তাহলে বুঝতে পারেননি। আচ্ছা আমি হেল্প করি, অ্যানালাইসিসটা আমি একটু বলে দিই। এই কেসে কাউসার ভাই আমাকে কি দেখতে পারতেছেন? আপনাকে তো দেখা যায় না, ভিডিও অন করেন। না না, এমনি এমনি কি স্পট স্ক্রিনে আসছে নাকি ছবি? হ্যাঁ আপনার ছবি আসছে কিন্তু আপনার ভিডিও আসছে না। না না, ভিডিও না, এমনি মানে হ্যাঁ, ছবি আমার আসছে, প্রবলেম আছে তো। ছবি আসছে। আচ্ছা, আপনার কেসের লাস্টের অংশটুকু যে গ্যামলিং গ্যামলিং কিন্তু আছে লাস্ট। হ্যাঁ ডেফিনেটলি আপনি খুব সুন্দর ধরেছেন, ধন্যবাদ। এইগুলোই খেয়াল করতে হয়। গ্যাম্বলিং ধরা মানে আপনি কিন্তু কয়টা মেডিসিনের মধ্যে চলে গেলেন। গ্যাম্বলিং এ মনে হয় কত 16টা বা 20টা মেডিসিন আছে, তাহলে আপনি 4000 মেডিসিনের মধ্যে 20টা মেডিসিনে চলে যেতে পারলেন। এটা আপনার কত বড় জায়গা চিন্তা করছেন? মিনিমামের কতখানি আগায় যেতে পারলেন। আচ্ছা আচ্ছা আমরা এই কেসে পেশেন্ট কি বলছে, প্রথম কথা কি ছিল? প্রথম কথা কি ছিল? স্যার আমি মরতে চাই না। মরতে চাই না, আমি মরতে চাই না, ফার্স্ট কথা। সাথে সাথে তার ভিতরে এই ভয়টাও কাজ করছে যে তার বিজনেস পুরোপুরি শেষ না হয়ে যায়। তার বিজনেস পুরোপুরি শেষ না হয়ে যায়। এটা কিন্তু বিজনেস ফেলিওর না, এটা কিন্তু বিজনেস ফেলিওর না। হ্যাঁ এটা কিন্তু মানে সে ফেলিওর মানে কি, ফেলিওর হলো আবার ওটা পাস করারও চান্স থাকে, তাই না? কিন্তু সে মনে করছে যে এটা আমার কমপ্লিট বা পার্মানেন্টলি আমার বিজনেসটা এই সেলের এই গোয়ার্তুমির কারণে আমার একদম ডেট হয়ে যাওয়া স্যার। হ্যাঁ ডেড হয়ে যাওয়া, খুব সুন্দর। এটা ডেড হয়ে না যায়। ডেড কি, ডেড কি বললাম? ডেড মানে কি বললাম? তিনটা কথা বললাম। পার্মানেন্ট কি সমস্যা? বললাম, খাবে বলে তোমরা কোন আর দিছেন? বুঝে গেলেন? কুতু কুতু দুই দিছেন। তিনবার বললাম যে কি দেখো পার্মানেন্ট শেষ স্যার, পার্মানেন্ট, পার্মানেন্ট কমপ্লিট আর ইরিভার্সিবল। ডেড হচ্ছে ইরিভার্সিবল। ও একটা কথা কিন্তু বললো যে রেপুটেশন যদি একবার ভেঙে যায় ওটা কিন্তু সহজে আনা যায় না, বললো না? এই কথাগুলো খেয়াল করতে হবে। তার মনের মধ্যে কি চলছে, এই কথাগুলোই তো ভাইটাল করছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ গুলো আপনাকে পড়তে শিখতে হবে। তাহলে কি হলো, তার বিজনেস পার্মানেন্টলি এবং কমপ্লিটলি এন্ড হয়ে যাওয়ার ভয় তার মধ্যে কাজ করছে, মানে ডেড। ডেড হচ্ছে ইরিভার্সিবল। আর পেশেন্ট তার ছেলের অন্যায় কাজ থেকে, ভুল কাজ থেকে থামাতে পারতেছে না, তাকে বিরত রাখতে পারতেছে না। তার মানে কি, সে চাচ্ছে, আমি চাচ্ছি হাতটা নড়ুক, কিন্তু হাতটা নড়ছে না। বিষয়টা তাই হলো না? কি বলে হচ্ছে, মনে হচ্ছে? এটা ডিল জি স্যার। জি স্যার। না? তাহলে কি কমপ্লিটলি ডেড হয়ে যাচ্ছে? তাহলে কি ফেয়ার ডেট অফ প্যারালাইসিস ডিউরিং। প্যারালাইসিস ডিউরিং মানে কি, আমি তো ছেলেকে মুভ করাতে পারছি না, আমার ইচ্ছা অনুযায়ী সে কাজ করছে না। আমার ইচ্ছা হচ্ছে আমি ইনসেনটিভ দিব, আমি বোনাস দিব, লেবারদেরকে, এমপ্লয়ীদেরকে আমি খুশি রাখবো, কিন্তু আমার ছেলে বলছে ওদেরকে দিব কেন? আমার লভ্যাংশ থেকে আমি ওদেরকে অংশ দিব কেন? তার মানে কি, আমি চাচ্ছি এখান থেকে উঠতে, প্যারালাইসিস হয়ে গেলে আমি হাত নড়াতে পারি না, আমি নড়াতে পারছি না। করতেছে না? এবং তার কাছে মনে হচ্ছে কি এটা কমপ্লিটলি ইরিভার্সিবলি জিনিসটা ডেড হয়ে যাবে। তাহলে রুব্রিক্স কি নিলাম? এয়ার ডেড অফ প্যারালাইসিস ডিউরিং। বুঝতে পারেননি কি আছে? হুম? নতুনরা কে বুঝতে পারেননি? খুব চমৎকার জিনিস। আর বুঝেছে। হ্যাঁ? জাকির বুঝেছেন? জি স্যার।
কিভাবে আমরা রুব্রিক্সকে নিই, কত ডিপ লেভেলে চিন্তা করতে হয়। আচ্ছা, ধন্যবাদ। তারপরে কি বলছে, পেশেন্ট ফ্যাক্টরি ওয়ার্কারদেরকে তার পরিবারের মতন মনে করে, তাই না? বললো না পরিবারের মতন মনে করে, সব মিলে তো আপনার মনে হচ্ছে তাই পরিবারের মতন করছে। এই জন্য পেশেন্টের কাছে মনে হচ্ছে সে যদি মরে যায় কম লাগতেছে না? তাহলে কি হবে, আর ছেলে তো অন্যরকম। তাহলে রুব্রিক্স কি হবে? বাইরে হচ্ছে না? বলেন ডক্টর জামিল বাইরে হোসেন। হচ্ছে না, ঠিক আছে। আসসালামু আলাইকুম জি, স্যার। এখানে পেশেন্ট হইলো বাবা, হ্যাঁ, definitely। আর ছেলে হইলো তো ছেলে ছেলে তো এখানে পেশেন্ট না। এখন ছেলের কার্যকলাপের সাথে বাবার যেই ডিজিজ সেটার সম্পর্ক এইভাবে কি ভাবা যায়? হাত দিলে আসবে ওখানে? মানে আমি এই এটা কেন নিলাম এটা বলতেছেন আপনি? জি ক্লিয়ার না। আচ্ছা, আমরা প্যারালাইসিসটাকে কোথায় দেখতেছি? মাইন্ড চ্যাপ্টারে। ফার্স্ট আপনি ইয়ে থাকেন, মানে আনমিউট থাকেন। আমরা মাইন্ড চ্যাপ্টারে দেখতেছি প্যারালাইসিস। তাহলে প্যারালাইসিস মানে ফিজিক্যাল প্যারালাইসিস না, ডেফিনেটলি তার মেন্টাল একটা বিষয়, তাই তো? এই জায়গায় তো ডাউট নেই। জি আচ্ছা, এখন আমি প্যারালাইসিস মানে কি বললাম? প্যারালাইসিস মানে বললাম যে একটা অঙ্গ, মানে আমরা যে ফিজিক্যাল প্যারালাইসিস বুঝি তাহলে আমরা বুঝবো যে একটা অঙ্গের অসারতা বা আমার মাসল দিয়ে আমি এই অঙ্গটাকে হটাতে পারতেছি না, মানে আমার মনের ইচ্ছা অনুযায়ী আমার অঙ্গটা কাজ করছে না। জি এটুকু ঠিক আছে। এবার এটাকে মাইন্ডে যখন নিয়ে আসবো, মাইন্ডের অনুভূতিতে যখন নিয়ে আসবো, তখন কি হচ্ছে, আমি চাচ্ছি আমার ছেলে লেবারদেরকে বোনাস দিক, ইনসেনটিভ দিক, তাদের যাবতীয় সুযোগ সুবিধা দেখুক, আর আমার ছেলে আমার কথা শুনছে না। আমার ছেলেকে ওইরকমই হলো না, আমি হাতটা নড়াতে পারতেছি না ফিজিক্যাল লেভেলে। মাইন্ডে আমি তো চাচ্ছি আমার ছেলেকে বলতেছি তুমি এটা করো, কিন্তু ছেলে ওটা করতেছে না। অ্যানালজি করেন, আমি বুঝাতে পারছি প্যারালাইসিসের জায়গাটা? হ্যাঁ, জিনিসটা একটু ভাবার ব্যাপার আছে এখানে। একটু চিন্তা করেন, এটা সহজে আসবে না তো, এই জিনিসগুলো সহজে ঢোকার জিনিস না। আমি বললাম খুব সূক্ষ্ম জিনিস। ডেফিনেটলি আমার ভিডিও থাকছে, আপনি আমার ভিডিওগুলো শুনবেন, প্রত্যেকটা ওয়ার্ড শুনবেন, প্রয়োজনে লিখবেন, তখন দেখবেন যে এই বিষয়গুলো মাথার মধ্যে চলে আসছে। এগুলো হলো ডিপ সেন্সের জিনিস। হ্যাঁ, এটা খুব ভাষা মানে ওই যে আমরা ভাষ্য দিয়ে ইয়ে করি, কিন্তু ভাষ্যের জায়গা না, এটা ফিলিংস এর জায়গা। তার মনের মধ্যে কি কাজ করছে সেই জায়গাটা আমি কি বোঝাতে পারছি? জি মোটামুটি। একটু চিন্তা করেন ভাই, ডেফিনেটলি আমি একটা জিনিস বলার আগে অনেক চিন্তা ভাবনা করে অনেক খেটে খুঁটে এগুলো করি। হ্যাঁ, এটা করেন, আপনার চেম্বারে এই কাহিনী না হোক আরো কাহিনী আসবে, এরকম ফিলিংস নিয়ে আসবে, এরকম অনুভূতি নিয়ে আসবে, তখন আপনি পট করে এটা দিয়ে দিবেন, দেখবেন যে গ্যারান্টি দিয়ে দিতে পারবেন যে কালকে রাত্রের মধ্যে, কালকে সকালের মধ্যে ভালো হয়ে যাবে। ঠিক আছে, জামিল ভাই প্রশ্ন করলেন বিধায় আমার মনে হয় যাদের একটু হলেও ইয়ে ছিল তারা ক্লিয়ার হতে পারলেন। ধন্যবাদ আপনাকে। তাহলে ফ্যাক্টরির মেম্বারদেরকে পরিবারের মতন মনে করছে, তাদের নিয়ে টেনশন করছে, অ্যাংজাইটি করছে, তাহলে আমাদের কি হবে? রুব্রিক্স কি হবে? anxiety family about হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট, এটা কি বুঝতে পারছেন? তার ফ্যামিলি কে? ছেলে পেলে না, আমি আগেই বলেছিলাম কস্টিকামের, যখন আমি সার কথা পড়াচ্ছিলাম, কস্টিকামের ফ্যামিলি কি? নিজের বাড়ি না, পুরা সমাজ, গোষ্ঠী, সোসাইটি। তার ফ্যামিলি কি? তার ফ্যামিলি, এই লোকের ফ্যামিলি হলো তার ফ্যাক্টরি। ঠিক আছে, এরপরে আমরা আসি হাই ব্লাড প্রেসারের কারণে পেশেন্টের উপরে খাওয়া দাওয়ার অনেক ধরনের রেস্ট্রিকশন। লবণের খাবার খাওয়া যাবে না, এটা হয়। হাই ব্লাড প্রেসার হলে আপনাকে লবণ নিষেধ করবে, তেলের খাবার নিষেধ করবে, বিরিয়ানি খেতে নিষেধ করবে, ডাক্তাররা এরকম রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। এখন পেশেন্টের চাওয়া সত্ত্বেও সে পছন্দের জিনিস খেতে পারছে না, চাওয়া সত্ত্বেও পছন্দের জিনিস খেতে পাচ্ছে না। আমি চাওয়া সত্ত্বেও কাজটা করতে পারছি না। এবার বুঝেন জামির ভাই, এই খুব ইয়ে হবে, ডিপ লেভেলের চিন্তা। কিন্তু আমার আজকে ক্লাসটা আমি স্পেশাল বলেছি এই কারণে, এটা কিন্তু আসলেই মানে খুব ডিপ লেভেলের চিন্তার জিনিস। আমার একটা জিনিস পছন্দ হচ্ছে, আমি করতে পারছি না, আমার পছন্দ হচ্ছে, আমি হাত নড়াতে পারছি না, তাহলে কি বললাম?
পছন্দ, আমার ইচ্ছা হচ্ছে যে হাতটা দিয়ে এটা ধরবো, এই যে মাইক্রোফোনটা আমাকে দেখতে হচ্ছে, মাইক্রোফোনটা ধরবো, ধরতে পারছি না, এটা কি হলো? ধরতে পারছি না। লিটারালি যদি বলি আমি ধরতে পারছি না, কি হলো বলেন? কি খারাপ লাগছে আজকে ক্লাস? না না, খারাপ লাগতেছে না সাগর ভাই। এখানে তো প্যারালাইসিস এর কথাই আসবে, হ্যাঁ, থ্যাংক ইউ, আপনি প্যারালাইসিসই ধরে ফেললেন। কিন্তু আমি বুঝতে পারছি। আমার মনে আর একটা ভুল রূপিক আসছে। এটা অবশ্যই ভুল। বলেন। ডেলিউশন সিজড অ্যাজ ইফ, না, এটা সিজের ভুল রূপটা রূপে। আলাদা, সিলের রূপটা আলাদা। আমি বলতে এটা ভুল। সরি, আজকে সিজ বুঝাচ্ছি না। সিজ আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম, আবার বুঝাবো। ফসফরাসে আছে, ক্যান্থারিসে পড়ানোর সময় সিজ বুঝাইছিলাম। সিজের ফিলিংটা আলাদা, আমরা তো ফিলিংস বুঝি। হ্যাঁ, ফিলিংস ভিতরের ফিলিংস। তো যাক, তাহলে আমি পছন্দ করতে পারছি না, আমি করতে পারছি না, মানে আমি কিন্তু বলে ফেললাম, এই পেশেন্ট কিন্তু বলে ফেললো এই ডিজিজের এই স্টেটে পেশেন্ট লিটারালি এবং খুব সূক্ষ্মভাবে প্যারালাইসিস করে দিয়েছে, খাওয়া দাওয়ায় প্যারালাইসিস করে দিয়েছে, এবং এটাতে সে পারতেছে না, তার ইমোশনটাকে সে ধরে রাখতে পারছে না। তখন আমরা কি বললাম? ইমোশন যখন ব্রেকডাউন হয়ে যায় তখন কি হলো বলেন? উইপিং হলো স্যার। উইপিং হলো। তাহলে কি হলো? উইপিং প্যারালাইসিস ডিউরিং। জামিল ভাই মাথায় ঢুকলো? আসলে মাথায় ঢুকা অনেকটা কষ্ট, কারণ সে একটা জিনিস ধরতে চাচ্ছে, ধরতে পারতেছে না। জিনিসটা হলো এইভাবে। আর আপনি বললেন গিয়ে যে উইপিং, তো ধরতে পারতেছে না, কিন্তু এখানে তো সে কান্না করতেছে না, চোখের পানি। এটাই তো বললাম যে সব উইপিং আমি বলে নিয়েছি, সব উইপিং এ চোখের পানি থাকবে না। এখানে সে ইমোশনালি ব্রেকডাউন, খাওয়ার কথা তো তার বলার দরকার ছিল না। আমি আমার ইয়ের মতন কথাটা কি বলবো, রোগীর কথা কি? সে ধরতে পারতেছে না, খাইতে পারতেছে না ইচ্ছা অনুযায়ী। তো এটার সাথে তো উইপিং এর সম্পর্কটা কঠিন না? রোগী কি বলেছিল? রোগী বলেছিল ডাক্তার আমাকে, উনি মনে হয় প্যারালাইসিসের বিষয়টা বোঝাতে চাচ্ছেন। প্যারালাইসিসের বলছে। আমি রোগীর কথাটা একটু বলি। উনি ধরতে পারেন। আচ্ছা, আমি রোগীর কথাটা আরেকবার বলি, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি ওই জায়গায় মিসিং করে। রোগী বলছিল কি, ডাক্তার আমাকে উচ্চ ব্লাড প্রেশারের কারণে লবণ এবং তৈলযুক্ত খাবার খেতে নিষেধ করেছে। আমি আমার পছন্দের মতন খাবারও খেতে পারিনি। এ কেমন লাইফ? ইমোশন ব্রেকডাউন হয়ে গেল। এ কেমন লাইফ? শারীরিক এই অবস্থায় তো আমার পুরাই কান্না পায়। রোগীর কিন্তু এটা কথা ছিল, ঠিক আছে না? রোগীর কথাই তো ছিল, এই রকম অবস্থায় আমার তো পুরো কান্নাই পায়। এই কারণে কিন্তু এই উইপিং প্যারালাইসিস ডিউরিংটা আমরা এটাকে নিতে পারতেছি। আপনি আবার শুনেন, আমি এই ভিডিওটা আরেকবার শুনেন, 2-3 বার শুনেন, তাহলে জিনিসটা মাথায় আসবে। আমি বললাম না আজকের ক্লাসটা ডেফিনেটলি অনেক উচ্চ লেভেলের, মানে এইটা আপনাদের সাথে শেয়ার করাটাও আমার মনে হয় বোকামি হয়ে গেল কিনা, কিন্তু আপনারা যদি এটা না নেন তাহলে তো অনেক উঁচু জায়গায় যেতে পারবেন না। হ্যাঁ বলেন ডক্টর নজরুল ইসলাম, বলেন প্লিজ, হাত তুলেছেন। জি বলছি, মিটিং তো মানুষ তখনই করে যখন সে অসহায়। রোগী তো এখানে অসহায়, তার খাবার দাবার বন্ধ হয়ে গেছে, ইচ্ছে মতো মুভমেন্ট। হ্যাঁ, খুব সুন্দর বলেছেন আপনি। এই কারণেই তো মিটিং অসহায়। কিন্তু রুগী ওটা বলেছে, এই কারণে আমার কান্নাও পায়। হ্যাঁ, কান্নাও পায় কথাটা আছে। আচ্ছা, যদি নাও বলতো তাও কিন্তু আমি অসহায়, আমার তো খেতে ভালো লাগে, আমি তো খেতে পারতেছি না। এটা হলো উইপিং। ঠিক আছে, অনেক কঠিন মনে হচ্ছে, আসলে কঠিন না, প্র্যাকটিস করলে হবে। আমি আরেকটা কেস বলবো, অসুবিধা নেই, আরো 2টা কেস বলবো, সমস্যা নেই। তো এবার অ্যানালাইসিস থেকে আমি ইয়ে করতেছি। এবার পেশেন্টের কাছে মনে হয় প্যারালাইসিস স্থিতির কারণে সে পুরোপুরি উদাস এবং নিরাশ হয়ে গেছে। তার কথাই কিন্তু তাই ছিল, পরের প্যারাগুলোতে তাই বলেছে। পেশেন্টের কাছে মনে হয় প্যারালাইসিস পরিস্থিতির কারণে সে পুরোপুরি উদাস এবং নিরাশ হয়ে গেছে। তাহলে আমরা কি বললাম? ডিসপেয়ার। কি বললাম? নারের রেপার্টরি থেকে ডিসপেয়ার প্যারালাইসিস ইন, এই জায়গাটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। ভুলে গেছেন রুব্রিক্স? ডিসপেয়ার প্যারালাইসিস ইন। তো ছেলের সাথে ঝগড়া করার সময় বা কথা কাটাকাটির সময় রোগী তাকে অভিশাপ কি দিয়েছে? তুই যে দূরে যা, মর, এই টাইপের কথা বলছে। হ্যাঁ, অভিশাপ দিচ্ছে। তো এই অভিশাপ নিয়ে আমাদের খুব সুন্দর একটা রুব্রিক্স আছে,
এটা হলো কার্সিং, কার্সিং অ্যাঙ্গার উইথ, কার্সিং সোয়ারিং ডিজায়ার অ্যাঙ্গার উইথ, কার্সিং অ্যাঙ্গার উইথ আপনারা কমপ্লিট রেপার্টরিতে পাবেন। হ্যাঁ, সিনথেসিসও পাবেন, আপডেট ভার্সন গুলোতে কস্টিকামকে পাবেন। ঠিক আছে, তো ফ্যাক্টরিতে কোনো ওয়ার্কারের সাথে কোনো প্রকার অন্যায় অবিচার সে কখনো করেনি, এবং কেউ যদি করে সেটাকে সে বরদাস্ত করেনি। ঠিক সে কি বললো যে প্যারালাইসিস হওয়া সত্ত্বেও সে কি করেছে, ইউনিয়ন লিডার যখন তাকে দেখতে আসছে তখন তাকে বলছে যে তুমি আরো কিছু ওয়ার্কারদেরকে নিয়ে যায় তুমি কি বলে বিসিকের কর্মকর্তাদের কাছে যে নালিশ করো। মানে কি, তাদেরকে সাথে নিয়ে একজোট হয়ে যায় লড়াই করো, আমার ছেলে যেটা করছে সেটা অন্যায়, তুমি তার বিরুদ্ধে যে ওখানে কমপ্লেন করো বা লড়াই করো। এটা কি? ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। থ্যাংক ইউ। ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, এটা হলো ইনজাস্টিস। রেভলিউশনিস্ট, কিন্তু এই জায়গায় রেভলিউশনিস্টটা আসলে খুব একটা পারফেক্ট না। স্যার এই একটা ফাইট ওয়ান্স টুর মতো মনে হচ্ছে। ফাইটস ওয়ান টু টু ওর মধ্যেও তো ইয়ে আছে, কিন্তু এই জায়গাটা হলো ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, সে ইনজাস্টিস ইয়ে করতেছে না, পছন্দ করছে না। ঠিক আছে, তো ফাইনালি পেশেন্ট কি করলো, আমাদের ডক্টর শামসুজ্জোহা বলে দিলেন তিনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ট্রাই করছেন, এই চিন্তা করে যে হোমিওপ্যাথি খেয়ে তার অবস্থা যদি কোনো পরিবর্তন হয়। ঠিক আছে, এইরকম কথা একটু খাইয়ে দেখি না কেন, দেখি কি হয়। এইরকম বিহেভিয়ার অনেকটা জুয়া খেলার মতন, যেখানে ব্যক্তি তার লক্ষ্যের উপরে গ্যাম্বলিং করে। এই জন্য আমাদের রুব্রিক্স কি হবে, গ্যাম্বলিং প্যাশন ফর গ্যাম্বলিং, গ্যাম্বলিং প্যাশন ফর গ্যাম্বলিং। ঠিক আছে, এনি ডাউট এই কেসে? না স্যার, একদম কিন্তু লিটারাল ইয়েতেই করা যায়, খুব সূক্ষ্মভাবে খুব গভীর ভাবে যেতে হবে তা না। এবার যাচ্ছি, এবার আরেকটু এবার তাদের মাথা গরম হয়ে যাবে যে কি উল্টা পাল্টা বলে, বিষয়টা তা না। একটু মনোযোগ দিলে, একটু চিন্তা করলে, একটু নরমালের বাইরে একটু চিন্তা করলে কিন্তু আপনারা খুব সহজে কেসগুলোকে সলভ করতে পারবেন। ঠিক আছে, আরেকটা পেশেন্ট আসছে, খুব ভালো করে শোনেন। হ্যাঁ ডক্টর জমির ভাই, খুব ভালো করে শোনেন, ঠান্ডা মাথায় শোনেন। একটা পেশেন্ট আসছে, তার বয়স 50 বছর বয়স, পুরুষ, তার চিপ কমপ্লেন হলো অ্যাজমা, তার শ্বাসকষ্টের সমস্যা, অ্যাজমার সমস্যা। তো আমি বললাম যে আপনার কি কি কষ্ট হয় বলেন, প্রথমে আমরা এই প্রশ্ন করি। এগুলা লিখে নেবেন, বুঝছেন, যে কি প্রশ্ন করতে হয় রোগী আসলে। প্রথম বারবার বলেন যে কেস টেকিং করেন, কি প্রশ্ন করেন। এই যে আমি যে প্রশ্ন করি, এই প্রশ্নই তো করি। তো আমি জিজ্ঞেস করলাম কি কি কষ্ট হচ্ছে আপনার, আপনার কি কষ্ট হচ্ছে এটা বলিনি, কিন্তু আমি বলছি আপনার কি কি প্রবলেম হয়, আপনার কি কি কষ্ট হয়, আপনাকে কিভাবে আমি সহযোগিতা করতে পারি, এরকম নানান প্যাটার্নের কোশ্চেন করা যায়। তো তিনি বলতেছে আমার শ্বাসকষ্টের প্রবলেম। কতদিন থেকে? প্রায় 6 মাস হলো। তো বললাম যখন কষ্ট বেশি হয় তখন কিভাবে ম্যানেজ করেন? তো বলে যে শ্বাসকষ্টের প্রবলেম বেড়ে গেলে আমি ইনহেলার ব্যবহার করি। ইনহেলার ব্যবহার করেন? আচ্ছা, তো আর অন্য কোনো ওষুধ খান না? বলছে হ্যাঁ আমি নিয়মিত মোনাস্টেন খাই। মোনাস্টেন ওই যে শ্বাসকষ্ট অ্যাজমার জন্য খাই আর কি। তো শ্বাসকষ্ট কখন বেশি বাড়ে, বেশি হয় কখন? এরকম কোনো বিষয় না, হঠাৎ করে বেড়ে যায়, তখন কি করেন? ইনহেলার ব্যবহার করেন। তাহলে আর কি করেন, এর জন্য আপনি কি কি সতর্কতা অবলম্বন করেন? তো বলে যে আমি সবসময় আমার সাথে 2টা ইনহেলার রাখি। 2টা ইনহেলার? 2টা কেন? আমি কিন্তু খুব বিস্ময় নিয়ে বলি, এবং আপনারা ওই কাজটা করবেন যখন কেস টেকিং করবেন, রোগীর সাথে কথোপকথন করবেন, তখন আপনি ল্যাকেসিস হয়ে যাবেন, তার এর মধ্যে ঢুকে যাবেন, এনজয় করবেন। হ্যাঁ, এনজয় নিয়ে বলবেন। তো 2টা কেন? না হঠাৎ করে দেখা গেল, রুগী বলছে যে হঠাৎ করে দেখা গেল শ্বাসকষ্ট উঠে গেল, তখন যদি একটা ইনহেলার শেষ হয়ে যায় তখন দ্বিতীয়টা তো কাজে আসবে। যদিও এখন পর্যন্ত এরকম হয়নি, কিন্তু কে জানে কখন এটার প্রয়োজন হতে পারে। অ্যাকচুয়ালি ডাক্তার সাহেব, আমার সব সময় এরকমই অভ্যাস, আমি আগে থেকে এরকম। মানে কিরকম? স্টুডেন্ট লাইফে ধরেন আমি ফাইনাল এক্সাম দিতে গেছি, এক্সাম আমার প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, হ্যাঁ অ্যাডমিট কার্ডকে আমি 5টা কপি করে রাখতাম। একটা আমার পড়ার টেবিলে রাখতাম, একটা আমার ড্রয়ারে রাখতাম,
আলমারির ড্রয়ারে রাখতাম, আর আর 3টা আমার 3জন বন্ধুর কাছে কপি রাখতাম, যাতে অরিজিনালটা যদি হারিয়ে ফেলি তাহলে আমার ফটোকপি গুলা যাতে কাজে আসে। পাশার কপি গুলো যদি কাজে মানে যদি না পাই তাহলেও যাতে বন্ধুদের কাছ থেকে নিয়ে আমি কাজে লাগাতে পারি। ভাবেন ভালো করে এই মানুষের এই পার্সনটা কি, ঠিক আছে? আপনি অ্যাজমার ট্রিটমেন্ট দিয়েন না, পার্সনের ট্রিটমেন্ট দেন। তো যে আপনি কি করেন, আপনার প্রফেশন কি? তাহলে আমি একটা এখানে স্কুলের টিচার, হ্যাঁ, শিক্ষকতা করি। আমি ক্লাস 9-10 এর বাচ্চাদেরকে ইংরেজি পড়াই। তো বললাম যে আপনার প্রফেশনের ক্ষেত্রে আপনার মেন্টালিটিটা কেমন, মানে আপনি দেখেন আমি এই যে উপরে যে কথা বললাম, ওনার 2টা করে ইনহেলার রাখা, 5 কপি করে ফটোকপি রাখা, এখান থেকে পেয়ে গেছি কোন কোন মেডিসিন এরকম করে, 3টা 4টা 5টা না 6টা মেডিসিন করে। তো এই কারণে আমি কোশ্চেনটা করলাম যে আপনার প্রফেশনাল এর মানে আপনার অফিস বা আপনার স্কুলে আপনার প্রফেশনাল মেন্টালিটিটা কিরকম, তো আপনি কি সেটা উপভোগ করেন বা কেমন কি, মানে এইভাবে প্রশ্ন করলাম। তো উনি বলতেছেন যে শিক্ষকতার পেশাকে আমি খুব উপভোগ করি। বাচ্চাদের পড়ানোর সময় আমি সবসময় এটা খেয়াল করি কোন বাচ্চা কোন সাবজেক্টে ভালো করছে। এটা জরুরি না যে প্রত্যেকটা স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে ভালো করুক, ইংরেজিতে ভালো হবে। কিছু তো বাচ্চা থাকে যারা খেলাধুলাতে ভালো করতে পারে। যদি তাদেরকে আমরা ভালো বা সঠিক কোচিং দেওয়া হয় তাহলে তারা দেশের জন্য স্টার হয়ে যেতে পারে, তারা লাইফে সাকসেসফুল স্পোর্টসম্যানও হতে পারে। তো আমি একদিন ক্লাসে একটু দেরিতে ঢুকলাম, দেরিতে পৌঁছাই, দেখি যে আমার ক্লাসে একটা স্টুডেন্ট একদম সামনে এসে আমার টেবিলের পাশে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ায় একটা নায়কের খুব ভালো করে মিমিক্রি করছে। তো ক্লাস শেষে আমি সেই ছেলের সাথে কথা বলে জানতে পারলাম সে আরো অনেকগুলো হিরো এবং ভিলেনের ডায়লগ নকল করতে একদম পারদর্শী। এই জন্য আমি ওই ছেলেকে আমাদের পাশাপাশি প্রতিযোগিতায় একদম সামনে স্টেজে তুলে আনলাম, এনে তাকে মিমিক্রি মানে তো বোঝেন ওই যে বিভিন্ন নায়ক নায়িকাদের ভয়েস ইয়ে করে, তো ওই মিমিক্রি পারফর্ম করতে লাগিয়ে দিলাম। তো এখন ওই ছেলে ফেসবুক আর ইউটিউবে তার মিমিক্রি দিয়ে বিভিন্ন ভিডিও রিলস তৈরি করে আপলোড করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। তাছাড়া আমি প্যারেন্টস ডেতে বাচ্চাদেরকে তার পিতা মাতার সামনে বাচ্চাদের বিভিন্ন অ্যাবিলিটি নিয়ে কথা বলি, তাদের ক্যারিয়ার কাউন্সিলিং প্রোভাইড করি, যাতে বাচ্চারা গতানুগতিক পড়ালেখার বাইরে তাদের অরিজিনাল ট্যালেন্টটা বিকশিত হতে পারে এবং ভবিষ্যতে একজন সফল ব্যক্তি হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। আমি জানি না আমার এই বিশেষত্বগুলা কিভাবে আসছে, কিন্তু হ্যাঁ আমি স্টুডেন্টের ট্যালেন্ট কিন্তু বুঝতে পারি, চিনতে পারি। তো এবার পেশেন্টের সাথে আসা তার ওয়াইফ বলতেছে যে ডাক্তার সাহেব অনেক স্টুডেন্ট আছে যারা স্পোর্টসে তার কাছ থেকে তার অনুপ্রেরণায় তার নির্দেশনায় স্পোর্টসে অনেক ভালো করেছে, অনেকে আবার জাতীয় দলে খেলে, ক্রিকেটে খেলে, ফুটবলে আছে একজন, হ্যাঁ, তারা মাঝে মধ্যে আমাদের বাসায় আসে, ওনার কাছে আসে, এসে আশীর্বাদ নেয় এবং নানা ধরনের উপহার তার জন্য দিয়ে যায়। আমি বললাম সব তো ভালোই চলছে, তার সমস্যা কোথায়, আপনার প্রবলেমটা কোথায়, কোথায় সমস্যা হয়েছে একটু খুলে বলেন তো। আপনার কি স্কুলে কোনো ঝামেলা হয়েছে? দেখেন একটা ফ্যামিলিতে একটা মানুষের জীবনে যদি লাইফ এরকম এত সুন্দর চলে তাহলে তো তার প্রবলেম হওয়ার কথা না, শ্বাসকষ্ট হওয়ার কথা না, কাশি হওয়ার কথা না, কিন্তু কোত্থেকে হয়েছে? আমি এই জন্য তাকে প্রশ্ন করলাম। তো পেশেন্ট বলছে যে গত বছর আমার স্কুলের টিচারদের স্যালারি নিয়ে একটা ইস্যু তৈরি হয়। এই ঘটনা নিয়ে তো আমি প্রিন্সিপালের সাথে একদম লেগে পড়লাম, দেখেন বেটা এবার লাইনে আসছে। 3 বার ম্যানেজমেন্টের সাথে এ নিয়ে আমার ঝগড়া হয়েছে, কিন্তু একদিন যখন প্রিন্সিপাল সাহেব আমার ইমানদারির উপরে প্রশ্ন তোলে, আমি নাকি এক্সাম পেপার লিক করেছি, প্রশ্ন ফাঁস করেছি এবং স্টুডেন্টদের কাছ থেকে এর জন্য টাকা নিয়েছি। ডাক্তার সাহেব আপনি বিশ্বাস করতে পারবেন না 50 জন টিচারের মধ্যে একজন আমার সাপোর্টে কথা বলেন। আমি তো বলেছি এসব অভিযোগ মিথ্যা বানোয়াট, কিন্তু সব টিচাররা চুপচাপ দাঁড়িয়ে ছিল। প্রিন্সিপালের বকাঝকা এবং চাকরি চলে যাওয়ার ভয়ে তারা একটা টু শব্দ পর্যন্ত করেনি, একজন আমাকে সাপোর্ট করে। এই বিষয়টা আমাকে খুব হার্ট করেছে। আমি টিচারদের হকের জন্য এতদিন পর্যন্ত লড়াই করেছি,
তারা আমার ব্যথাটা না বুঝতে পারলো, না আমার ফেভারে কোনো কথা বললো। অনেকেই বলে যে তুমি কি সব ভালো করার দায়িত্ব নিয়ে ভালো করার দায়িত্বের ঠিকা নিয়েছো। আমরা তো নিয়ে রাখিনি। ডাক্তার সাহেব, ওই সময়ের কথা ভেবে আজও আমার কান্না পায়। ওই সময়ের কথা ভেবে, ওই দিনের কথা ভেবে আমার আজও কান্না পায়। এই কথাগুলো বলতে বলতে দেখলাম যে লোকের গলাটা অনেকটা সব টকড হয়ে আসলো, মানে টেনে টেনে আসলো। কি যে বলবো, এরা কেমন মানুষ! আমি এদের জন্য এত কিছু করেছি, আর এরা আমার দিকে তোলা অভিযোগের জন্য একটু উফ পর্যন্ত শব্দ করলো না। যারা এরকম সময় আমার সাথ দিল না, তাদের কাছ থেকে আমি ভবিষ্যতে সহযোগিতা পাওয়ার আশা করাটাই আমার এখন বেকার। আমি তো প্রিন্সিপালকেও কথা শুনিয়ে দিয়েছি। এখন আমি এই বিষয়ে আমার এই যে জেলা শিক্ষা সমিতির কাছে রিপোর্ট করেছি, তারাও ইনকোয়ারি করে দেখুক। আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে, ইনকোয়ারি করুক, করে আমাকে নির্দোষ প্রমাণ হলেও হবে। আর আমি এটাও চাই যে তারা প্রিন্সিপালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক। এখন তো রাতের বেলায় আমার অনেক কথাই মাথার মধ্যে আসে, কিভাবে প্রিন্সিপাল আমাকে বাদ দিয়ে, আমি একজন সিনিয়র শিক্ষক, আমাকে বাদ দিয়ে বোর্ডের হেড এক্সামের জন্য সুপারিশ করেছে আমার জুনিয়র 2 জন কলিগ, আর আমাকে একদম সিম্পল এক্সামিনার করেছে। আমার মনে পড়ে ডাক্তার সাহেব, আমার ছেলে কিভাবে অনলাইনে গেম খেলতে যে কিভাবে আমার টাকা চুরি করেছে, এই ঘটনা জানার পর আমি তাকে বাসা থেকে বাইর করে দিই। এসব দুঃখ ভরা কথা সবসময় আমার মাথার মধ্যে আসতে থাকে। আমার কাছে মনে হয় আমি যদি এরকম লোকজনের সাথে কাজ করতে থাকি, এরকম লোকজনের আশেপাশে থাকি, তাহলে আমার সেলফ কনফিডেন্স, সেলফ রেসপেক্ট দুটোই নষ্ট হয়ে যাবে, পুরোপুরি শেষ হয়ে যাবে। এই জন্য এখন আমি শুধু অ্যাসোসিয়েশনের ফয়সালার অপেক্ষা করছি, এরপরে আমি আমার জব ছেড়ে দেব। তো যাকে এই কথাগুলো বলতেছিল, ইমোশনাল কথাবার্তা, তার প্রফেশনাল কথাবার্তা, তো আমি তাকে বললাম, আজকে কেন আপনি হোমিওপ্যাথি খেতে আসলেন? পেশেন্ট বলছে যে আমি শুনেছি হোমিওপ্যাথিতে অ্যাজমার খুব ভালো ওষুধ আছে, হ্যাঁ, যা খেলে একদম হোমিওপ্যাথি ওষুধ একদম রুট থেকে ভালো করে, ভালো করে খেয়াল করেন, একদম রুট থেকে ভালো করে। এই জন্য আমি আপনার কাছে চিকিৎসা নিতে আসছি। বুঝা গেল কেস? কুইক বলেন, সময় শেষ। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, কি কি মাথায় আসলো? কশাস এংশিয়াস। ধন্যবাদ। আর তারপরে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডিফাইন্ড, এক পর্যায়ে ডিফাইন্ড। ফাইন, হ্যাঁ ঠিক আছে। আর অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট, অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট, আচ্ছা। আর ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, আচ্ছা। আর ailment from caries worries of. ailment from cares and worries of, হ্যাঁ। আর এলিমেন্টস ফ্রম পাস্ট গ্রিভেন্স, নাকি এই ধরনের একটা রুব্রিক্স আছে। ailments from past disagreeable occurrence, জি স্যার। হ্যাঁ থ্যাংক ইউ, এটা একটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা যাক, আমি হেল্প করি, সময় নাই। হ্যাঁ, অ্যানালাইসিস আমার একটু নতুন, এখানে অনেকে আছে, আমার ব্যাখ্যা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসলে সময় শেষ। আমি কালকে যদি পারি ব্যাখ্যা করব। সেটা হলো যে পেশেন্ট কি করে, সবসময় দুটো ইনহেলার কেউ রাখে? বলেন, দুটো ইনহেলার রাখার দরকার আছে? সে একটা ইনহেলার নিলেই তো হয়, একটু ঝেঁকে নিলেই হলো, সে দুটো ইনহেলার রাখে। আবার স্টুডেন্ট লাইফে অ্যাডমিটটা 5টা কপি করে রাখে, তাই না? মাল্টিপল জায়গায় কপি করে রাখে, মানে সে প্রয়োজনের থেকে বেশি সতর্ক অবলম্বন করে, এই জায়গা দিয়ে আমি কিন্তু কস্টিকামের মধ্যে চলে গেছি। যদি আরো মেডিসিন ছিল, কস্টিকাম আমার মাথায় এখানে আসছে আরো একটা কারণে।
তো এটা হলো কশাস অ্যাংশিয়াসলি। আমি ব্যাখ্যাটা কালকে করবো নি, কশাস অ্যাংশিয়াসলি, ঠিক আছে? এই টিচার তার স্টুডেন্টের গুণাবলী গুলো, এটা খুব ভালো করে বুঝেন, একটা নতুন জিনিস শেখাচ্ছি আপনাদেরকে, খুব ভালো করে বুঝেন। এই টিচার তার স্টুডেন্টদের বিশেষ গুণাবলী, বিশেষ মানে কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তাই না, পড়ালেখার বাইরে, সে লিটারেচার টিচার কিন্তু সেই স্পোর্টস নিয়ে ভাবতেছে, মিমিক্রি নিয়ে, কালচারাল নিয়ে ভাবতেছে স্টুডেন্টদের, তাই না? তাহলে স্টুডেন্টদের বিশেষ গুণাবলী শুধুমাত্র সে ভালোভাবে জানে এবং বোঝে তা না, বরং সে এটাও বুঝে বাচ্চার ফিউচারে কোন ক্যারিয়ার সিলেক্ট করার ফলে উন্নতি করতে পারবে। এজন্য সে পেশেন্ট বাচ্চাদের ট্যালেন্টের উপরে বিশেষ ধ্যান রাখে এবং তার গার্জেনদেরকে ডেকেও কি করে, কাউন্সিলিং করে দেয়, তাই না, গাইডেন্স দিয়ে দেয়, স্টুডেন্টদেরকেও দিচ্ছে, গার্জেনদেরকেও দিচ্ছে। আর কি করতেছে, স্টুডেন্টরা যখন পুরা সফল হয়ে যাচ্ছে, দুইজন জাতীয় দলের খেলোয়াড় আছে তার স্টুডেন্ট, আরো ভালো ভালো জায়গায় স্টুডেন্ট আছে, তারা কি করতেছে, পরবর্তীতে তার ওয়াইফ কি বললো, তার কাছে আসে, আশীর্বাদ নিয়ে যায়, তাই না, তারপর গিফট নিয়ে আসে, তাই না, উপঢৌকন নিয়ে আসে। তাহলে পুরাতন স্টুডেন্টরা গাইডেন্স এবং ব্লেসিং এর জন্য তার কাছে আসে। এই রুব্রিক্সটা হলো এগ্রিকালচার অ্যাপটিটিউড ফর, এগ্রিকালচার অ্যাপটিটিউড ফর। কি খুব কঠিন ডক্টর জামিল ভাই? বলেন। অনেক কঠিন, অনেক কঠিন। হোমিওপ্যাথিকে একদম সোজা বানাই দেবো, বুঝছেন, একদম। ওই যে আমার বাচ্চাদেরকে মা এখনো খাওয়াই কিভাবে জানেন, সবজি সব একসাথে দিয়ে একবার মাকে এটাকে খালি খার গেল, হোমিওপ্যাথিকে এটাকে বানাবো। এবার দেখেন এগ্রিকালচার মানে কি, হোয়াট ইজ এগ্রিকালচার, হোয়াট ইজ এগ্রিকালচার? কৃষি বিষয়ক সায়েন্স, ইট ইজ এ সায়েন্স। এগ্রিকালচারের মানে আপনারা যা জানেন, আমি যেটা বলতেছি এটা একদম মাথার মধ্যে ঢুকাই নেন। এগ্রিকালচার মানে জমিতে লাভজনক এবং খাদ্যযোগ্য ফসল চাষ করা, মানে ফার্মিং এর সায়েন্স। কি বললাম, লাভজনক এবং খাদ্যযোগ্য, খাইতে হবে তো আবার জিনিস, অখাদ্যযোগ্য হবে না, খাদ্যযোগ্য ফসল চাষ করা মানে ফার্মিং এর সায়েন্স। এই বিজ্ঞানের মাধ্যমে একজন কৃষক জানে আলাদা আলাদা ফসল চাষ করার জন্য কোন ধরনের মাটির প্রয়োজন, কোন মৌসুমে কতখানি সার এবং কতখানি পানি দিলে একটা গাছ সবচেয়ে বেশি ভালোভাবে গ্রহণ করতে পারবে এবং সর্বোচ্চ পরিমাণে ফসল দিতে পারবে। বুঝতে পারলাম? নায়কের মিমিক্রি করে, তুমি বাবা সামনে আসো, তোমার ভয় কাটাও, লোক স্টুডেন্টরা দেখে বাপরে এত সুন্দর দ্বীপ জলের ডায়লগ বলতে পারে, এত সুন্দর নায়ক রাজ্জাকের কথা বলতে পারে, শাহরুখ খানের কথা বলতে পারে, সালমান খানের কথা বলতে পারে। এবার সে কি করলো, তুমি এটা নিয়ে থাকো, সে ছোট ছোট রিল বানায়, ভিডিও বানায় মনিটরাইজ করে লাখ লাখ টাকা ইনকাম করে। সংজ্ঞার সাথে মিললো কিনা জমির ভাই? জি জি মিলছে। আর আমার তো মানে শামসুজ্জোহা ভাই তো আমাকে সেই ভালোবাসে, আমি বললে উনি বলে দেবে হবে। হ্যাঁ ডক্টর জমির ভাই, কি মিলাতে পারছেন? কিছু বলছেন না, মিলছে না? তবে কাসার ভাই, এই রোগীটার প্রধান অসুস্থ আমার মনে হচ্ছে গ্রিপ থেকে। ওই যে মানে যখন এগুলোর থেকে বঞ্চিত হলো তখন সে, হ্যাঁ ডেফিনেটলি কেউ তার পাশে আসলো না। আমি ধীরে ধীরে আসতেছি, রুব্রিক্স শেখাচ্ছি তো এই কারণে। তো এগ্রিকালচারের বিষয়টা আপনারা বুঝতে পারলেন, ওখান থেকে সে ফ্রুট আনছে, দেখেন সেই ছেলেরা কিন্তু পরবর্তীতে গিফট নিয়ে আসছে, এটাও তার ফলের মতন এক ধরনের, আপনি যদি আরো বড় ভাবে দেন। আর এগ্রিকালচার মানে তো বুঝলাম, অ্যাটিটিউড মানে কি, অ্যাপটিটিউড আর কি, অ্যাপটিটিউড টেস্ট কাকে বলে? অ্যাপটিটিউড হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য, ডিকশনারি মিনিং, এমন একটা বৈশিষ্ট্য যা আপনার মধ্যে আগে থেকেই আছে। রোগী কি বললো না যে এটা আমার মধ্যে কোত্থেকে আসছে আমি জানি না এই অ্যাবিলিটি, তবে আমি স্টুডেন্ট চিনতে পারি। তাহলে অ্যাপটিটিউড মানে এই অ্যাবিলিটি আপনার কাছ থেকে, আপনি কারো কাছ থেকে শেখেননি, বরং এটা আপনার
নিজস্ব ইনহেরিটেড জন্মগত গুণ, আর এই বিশেষ গুণের কারণে আপনি আপনার মনের পছন্দের কাজ করছেন, এবং যখন আপনি মনের পছন্দের কাজ করছেন তখন সেটাতে প্রাপ্ত সফলতার প্রাপ্তের সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, তার কাছে মনে হয়েছে ছেলে খেলতে পারবে, সে জাতীয় দলের চান্স পাওয়ার মতো, তাকে নারিশ করছে, সে জাতীয় দলে হয়ে গেছে, এবার সে ফল নিয়ে আসছে, ফ্রুটফুল হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো এগ্রিকালচার অ্যাপটিটিউড। এটা খুব ভালো করে বুঝেন, অনেক জায়গায় ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে কি, পেশেন্ট স্কুলের প্রিন্সিপাল এবং ম্যানেজমেন্টের সাথে সব সময় তর্ক বিতর্ক করে, আর সে প্রিন্সিপালের বিরুদ্ধে হায়ার অথরিটির কাছে নালিশ করছে, কমপ্লেন করছে। সে এখন ফাইনাল রেজাল্টের অপেক্ষায়। রুব্রিক্স হলো লিটিজিয়াস। সে যখন নিজে পারলো না তখন কি করলো, এটা তো আপনাদের বলা উচিত ছিল, তাই না? লিটিজিয়াস। তো কমপ্লিট রেপার্টরিতে লিটিজিয়াসের খুব সুন্দর রুব্রিক্স দেওয়া আছে। কোয়ালসাম স্কোল্ডিং লিটিজিয়াস। লিটিজিয়াস মানে কি, যখন আমি পারতেছি না তখন লিটিজিয়াসের বাংলা কি বলেছিলাম, মামলাবাজ, তাই না? মানে আদালতে কারো বিরুদ্ধে মোকদ্দমা লড়া, যাতে কোর্ট সঠিক ফয়সালাটা করে, আর যে কেসটা দায়ের করেছে, কেস ফাইল করেছে, সেই ব্যক্তি ইনসাফ পায়। তো এই লিটিজিয়াস শব্দটা শুধুমাত্র আমরা কোর্ট কাচারির মধ্যে সীমাবদ্ধ রাখি না, বরং এটা এমন কোন একটা অথরিটির ক্ষেত্রে ব্যবহার করি যে অথরিটি জাস্টিস প্রোভাইড করতে পারে, ন্যায় বিচার করতে পারে, ন্যায় প্রোভাইড করতে পারে, এবং অপরাধীর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। তাহলে শিক্ষক সমিতি কিন্তু এই কাজটা করতে পারে, জাস্টিস প্রোভাইড করতে পারে এবং অ্যাকশন নিতে পারে। তাহলে এই রুব্রিক্সটা আমরা লাগাতে পারি, নিতে পারি। তো যখন পেশেন্টের উপরে মিথ্যা অভিযোগ লাগানো হলো, তখন সে দেখলো যে লোকজনের জন্য আজ পর্যন্ত সে লড়াই করে গেছে, তাদের মধ্যে কেউ একজন কোনো প্রকার রিঅ্যাক্ট করেনি। মানে এই লোকজন পেশেন্টের কষ্ট অনুভব করেনি, উপরন্তু তার পক্ষেও কিছু বলেনি। এখন পেশেন্ট, ভালো করে বুঝেন, তাদের জন্য করলাম, তারা কষ্ট অনুভব করলো না আমার প্রতি এত অন্যায় অবিচারে, আমার পক্ষে একটা শব্দ পর্যন্ত করলো না। এখানে পেশেন্ট নিজে কিন্তু প্যারালাইসিস না, সে তো আর্গু করছে। ভালো করে বুঝেন, সে তো প্যারালাইসিস না, সে তো আর্গু করছে, কিন্তু তার আশেপাশের লোকজনের রিয়াকশন প্যারালাইসিস ব্যক্তিদের মতন। এটা দেখে পেশেন্টের মধ্যে কান্না চলে আসছে। খুব কঠিন হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের জন্য, তারপর শিখতে হবে। কঠিন খাবার না গেলে তো হজম করা শিখবেন না। সে প্যারালাইসিস না, কিন্তু আশেপাশের লোকজনের রিয়াকশন প্যারালাইসিস ব্যক্তির মতন, প্রিন্সিপালের ভয়ে কিছু করে না। এই জন্য পেশেন্টের মনের মধ্যে কান্না চলে আসছে। তাহলে রুব্রিক্স আমরা কিন্তু এখানেও এটা ইউজ করতে পারি, উইপিং টিয়ারফুল মুড প্যারালাইসিস ইন, উইপিং টিয়ারফুল মুড প্যারালাইসিস ইন। এজন্য পেশেন্ট এরকম প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের থেকে সহযোগিতা পাওয়ার আশাটা মোটেই করে না, একদম ডিসপেয়ার হয়ে গেছে, এই প্যারালাইজড লোকের কাছ থেকে কিছু পাবো না। এটাকেও আমরা নিতে পারি ডিসপেয়ার প্যারালাইসিস ইন, ডিসপেয়ার প্যারালাইসিস ইন। আপনি এগুলাও যদি না নেন তাও কষ্ট কাম আসবে, আমি শেখানোর জন্য ভাবনা বোঝানোর জন্য। ডিসপেয়ার প্যারালাইসিস ইন। তো রাতের বেলায় পেশেন্ট সব সময় পুরনো ঘটনাগুলো তার মাথার মধ্যে চলে আসে, যেগুলা সে মেনে নিতে পারতো না। আমাকে প্রিন্সিপাল হেড এক্সামিনার বানালো না, এক্সামিনার বানালো, আমি এত সিনিয়র টিচার, আমার জুনিয়র গুলাকে হেড এক্সামিনারের জন্য সুপারিশ করলো, আমার ছেলে টাকা চুরি করে নিজে গেম খেলতেছে। তাহলে সিয়াম এটা বলেছে, কি বলেছে, রাতের বেলায় আসে খালি সিয়াম এইটুকু মিস করে গেছে, ঠিক আছে। এখন পেশেন্টের এরকম প্যারালাইজ গ্রস্ত মানুষের ভিড়ে থাকতে ভয় লাগা শুরু হয়ে গেছে, কারণ পেশেন্টের কাছে মনে হয় যে মেন্টাল কোয়ালিটি তার কাছে তাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা পুরোপুরি শেষ না হয়ে যায়। এজন্য পেশেন্ট ফিজিক্যাল অথবা শারীরিক দিক থেকে মরে যাওয়ার কথা বলেনি, বরং মেন্টালি ডেড হওয়ার ভয় পাচ্ছে, যে না আমি আর পারবো না, রেজাল্ট হয়ে যাক, মানে শিক্ষক সমিতি দিয়ে যাক, আমি ওখান থেকে চলে যাব।
তার মানে তার মনের মধ্যে ফিয়ার অফ ডেথ চলে গেছে, চলে আসছে, আমি মানসিক ভাবে মরে যাব। বললো না যে কি বললো যে আমি ইমোরাল, কথা বললো যে কি বলছিল ভালো লাগলো তাই মন চাইলো। বুঝছেন? আমি এদের মধ্যে থাকলে কি হবো, অ্যাসোসিয়েশন অপেক্ষা করছি, এদের সাথে থাকলে আমি একদম মনে হচ্ছে সেলফ কনফিডেন্স, সেলফ রেসপেক্ট আমার পুরোটাই শেষ হয়ে যাবে, মানে ডেড হয়ে যাবে। রোগী কিন্তু এই কথাই বলছিল। তো তার মানে ফিজিক্যালি না, সে মেন্টালি ডেড হয়ে যাবে। তো এখানেও কিন্তু আমরা এই রূপটা নিতে পারি, ফিয়ার ডেট অফ প্যারালাইসিস ডিউরিং, ফিয়ার ডেট অফ প্যারালাইসিস ডিউরিং। ফাইনালি পেশেন্টের এরকম হোমিওপ্যাথি ওষুধ চাই যা অসুস্থতাকে রুট থেকে শেষ করে ফেলতে পারে। একদম বললো না যে আমি হোমিও খেতে আসছি কারণ আমি শুনেছি হোমিওপ্যাথি একদম রুট থেকে অসুখ ভালো করে ফেলে, অসুখের নাম নিশানা মুছায় ফেলে, নাম চিহ্ন যা আছে সব মুছে ফেলে। রুব্রিক্স কি হবে? হোমিও ওষুধ যে রোগী এসে যখন এরকম কথা বলবে যে হোমিওপ্যাথিতে একদম রুট থেকে সব শেষ করে ফেলে, নাম নিশানা মুছে ফেলে, তখন রুব্রিক্স কি হবে? কিল ডিজায়ার। হ্যাঁ, অবজেক্টিভ রিজনেবল না, এটা কিল ডিজায়ার, একদম রুট থেকে মুছে ফেলতে চাই। ঠিক আছে? তো এই হলো আজকের আলোচনা। আপনাদের মাথায় অনেকের ঢুকবে না, যাদের ঢুকবে না তাদের কাছে অনুরোধ হলো ভিডিওগুলো বারবার দেখবেন, বারবার দেখে জিনিসগুলোকে মাথায় নিয়ে নেবেন। ঠিক আছে? আর আমরা আগামীকালকে ইনশাআল্লাহ ক্লাস করব। আমরা দেখি কালকেও দু একটা কেস বলা যায় নাকি, আজকে একটা চমৎকার কেস আমি সাজাচ্ছিলাম, সেই কেসটা ইনশাআল্লাহ কালকে আপনাদের সাথে শেয়ার করব। দেখি আপনারা কি পারেন, কেমন পারেন। এমন হতে পারে আমি আপনাদের মেসেঞ্জারে দিয়ে দেবো, মেসেঞ্জারেও আপনারা সেখানে অ্যান্সার করবেন, সবাই অংশগ্রহণ করবেন, তাইলে না শেখা যাবে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।